অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর সামনে যে ইন্টারফেসটা ওপেন হবে, এখান থেকে আমরা জাস্ট কয়েকটা ছবি এখানে ইনসার্ট করে নিলাম। চলুন এক নজরে দেখে আসি অ্যাডোবি ফটোশপ 2022-এর ইম্পর্টেন্ট যে ফিচারগুলো সামনে আসতে চলেছে সেগুলো নিয়ে আমরা আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব। প্রথমে থাকছে আজকের টিউটোরিয়ালে অবজেক্ট সিলেকশন, নিউরো ফিল্টারের ব্যবহার প্রসঙ্গে থাকবে, গ্রাডিয়েন্টের ব্যবহার, কন্টেন্ট ক্রিডেনশিয়াল, কমেন্টিংয়ের ব্যবহার এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ভেক্টরগুলো আছে সেটা কিভাবে ফটোশপে ব্যবহার করা যায়। এই উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট নিয়ে অসম কিছু ফিচার নিয়ে আজকে টিউটোরিয়ালে হতে চলেছে। প্রথমে অবজেক্ট সিলেকশন। অ্যাডোবি ফটোশপ 2022-এ অবজেক্ট সিলেকশনের যে বৈশিষ্ট্য নতুন এক মাত্রা সৃষ্টি করেছে, তো সেটার জন্য আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারি। আমরা এখানে এই যে অবজেক্ট সিলেকশন যে টুলটা আছে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার অবজেক্ট ফাইন্ডার যে অপশনটা আছে, এই অবজেক্ট ফাইন্ডারে এখানে এই যে টিকমার্ক যদি না দেওয়া থাকে আপনাকে টিকমার্কটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এটা লোড হয়ে নেবে, এখানে লোড নিয়ে নেবে। এখানে এরকমভাবে চাকাটা একটু ঘুরবে, জাস্ট 1-2 সেকেন্ডের ভিতরে লোড নিয়ে নেবে। লোড নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই যে ইমেজটা, এই ইমেজে যতগুলো অবজেক্ট আছে সাথে সাথে কিন্তু এখান থেকে লোড নিয়ে নিয়েছে। এখন আপনি আপনার কার্সার পয়েন্টারটা যেখানে নিয়ে যাবেন আপনার সেই অবজেক্টটা কিন্তু মার্ক করে নেবে। আপনার হালকা একটা শ্যাডো, ব্ল্যাক শ্যাডো একটা সিম্বল আর কি ওই অবজেক্টের উপর শো করবে। এখন ধরুন আমি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে চাই তাহলে এখানে এনে জাস্ট ক্লিক করলেই আমার এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আমার এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি শিফট প্রেস করে আমার এই অবজেক্টটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই অবজেক্টটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। আবার একই সাথে আমি যদি শিফট প্রেস করে এই অবজেক্টটাকে ক্লিক করি তাহলে এই অবজেক্টটাও আমার কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমার 3টা অবজেক্ট কিন্তু এখান থেকে সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি এখান থেকে এই যে নিচে যে অপশনটা আছে, এখানে যে মাস্কিং যে অপশনটা আছে, যেহেতু আমি 3টা অবজেক্ট এখান থেকে চুজ করেছি, আমি এখান থেকে এই মাস্কিং অপশনটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই 3টা অবজেক্ট কিন্তু মাস্কিং হয়ে গেছে। দেখুন মাস্কিং যখন হয়ে গেছে তখন আমি যেটা করতে পারি এখান থেকে জাস্ট কিবোর্ডের অল প্রেস করে এখানে যদি ক্লিক করি আমার শুধুমাত্র এখানে যে মাস্কিং যে 3টা অবজেক্ট, এই 3টা অবজেক্ট কিন্তু এখান থেকে শো করছে। সো আপনি চাইলে এখান থেকে ডট টুলটা ব্যবহার করে এটাকে আরেকটু হোয়াইট করে নিতে হবে ক্লিয়ার করার জন্য। আর এটাকে আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, 3টা অবজেক্টই আমি এখান থেকে চুজ করে নিয়েছি এবং এই 3টা অবজেক্ট আমি কত চমৎকারভাবে আমার কিন্তু এখানে মাস্কিং হয়েছে। আমি এখান থেকে একটা সলিড কালার নিলে আপনি সহজে এটা বুঝতে পারবেন যে কতটা চমৎকারভাবে এটা কাজ করেছে। অত্যন্ত চমৎকারভাবে আমার 3টা অবজেক্ট কিন্তু আমি এখান থেকে নিয়ে চলে আসছি। তো এইভাবে আমরা যে কোনো একটা অবজেক্ট আমরা চুজ করে সেই অবজেক্টকে আমরা মাস্কিং করতে পারি এবং মাস্কিং করে সেই অবজেক্টের আমরা বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা ইমেজ দেখি। এই ইমেজে আমরা দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি। এটার জন্য আমরা আবারও সেই পূর্বের অবজেক্টটাকে চুজ করব। এখান থেকে এটা লোডিং নিচ্ছে অবজেক্ট ফাইন্ডারটা, আপনি একটু চেক করে নেবেন এখান থেকে এই যে সেটিংয়ে এখান থেকে অবজেক্ট সাবস্ট্রাক্ট যে অপশনটা আছে এটা ক্লিক রাখবেন, অটো রিফ্রেশ। আর আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি এটা, এবং এখানে 65% অপাসিটিটা বেস্ট হবে আপনার জন্য। এবং এখানে অটো শো ওভারলি, এই যে 3টা অপশনটা আপনি যদি অটো শো ওভারলিটা উঠায় দেন, আপনি যদি নেভার শো দেন তাহলে কিন্তু আপনার এই যে এখানে যে শ্যাডো মার্কটা আছে এটা কিন্তু শো করবে না। দেখেন এটা যদি দিয়ে দিই, দেখুন এটা কিন্তু শো করে নাই, বাট এখানে আপনি ক্লিক করলে কিন্তু এটা দেখুন এই অবজেক্টটা কিন্তু মার্কিং করে নিয়েছে। কিন্তু আমার এখানে কিন্তু অটো শো যে ওভারলি যে শ্যাডো আকারে এটা কিন্তু দেখায়নি। কেন দেখায়নি? কারণ হচ্ছে আমি এখানে নেভার শো দিয়েছি। এটা যদি আমি এটা অটো দিয়ে রাখি এটা তখন কিন্তু আমার এটা দেখাচ্ছে, কিন্তু যদি নেভার দিয়ে রাখি তখন কিন্তু এটা দেখাচ্ছে না। তো সেটার জন্য যেটা করবেন আপনি এখান থেকে অটো শো ওভারলি এই অপশনটাকে অ্যাক্টিভ রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই অবজেক্টটা আসলে আপনার সিলেক্ট হয়েছে কিনা। ওকে ফাইন, আমরা শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করলাম। আচ্ছা, আমার দুটো অবজেক্টই এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব এটাকে জাস্ট মাস্কিং করে নিব। মাস্কিং করে এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি রিফাইনিংয়ে চলে আসছি। রিফাইনিংয়ে আসার পর এখান থেকে আমাদেরকে দেখে নিতে হবে যে কোনো অবজেক্টের কোনো অপশনটা আসলে কেটে গেল কিনা। যদি কেটে যায় বা কোনো সাইডে কোনো হেয়ার মাস্কিংয়ের যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা এডিট করে নিতে পারি। এখান থেকে সিম্পলি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখি। ওকে, আমাদের ঠিক আছে। এখন আমার এখান থেকে যখন মাস্কিংটা হয়ে গেল, এখন আমি চাইলে এখানে একটা সলিড কালার ব্যবহার করতে পারি। এইখান থেকে আমরা একটা সলিড কালার ব্যবহার করতে পারি। দেখুন এখানে কিন্তু সলিড কালারটা নেওয়ার পর আমার যে
ব্যাকগ্রাউন্ডটা যেটা সেটা তো রিমুভ হলো, এবং একই সাথে এটাকে যদি একটু সেট করে দেওয়া হয়, কম্পারেটিভলি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হলো এবং আমি একটা সলিড কালার এখানে ব্যবহার করলাম। আমি চাইলে এখান থেকে একটা স্ট্রোকও কিন্তু আমি ব্যবহার করতে পারি। সে এখান থেকে স্ট্রোক যদি ব্যবহার করা হয়, সে একটা হোয়াইট স্ট্রোক ব্যবহার করি, দেখুন। আচ্ছা, স্ট্রোকটা ব্যবহার না করে আমাদের ফুটেজটা এমন আসছে। এখন জাস্ট আমার যে মেইন যে ফুটেজটা আছে, যে অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে সিলেক্ট রেখে জাস্ট এখান থেকে আপনি কার্ভসে যাবেন। কার্ভসে গেলে যে ফেসারটা ব্যবহার হবে, এখান থেকে জাস্ট আপনি একটু বাড়িয়ে বা একটু কমায়, দেখুন, একটু বাড়ালে বা একটু কমালে আপনার এই যে অবজেক্ট আছে, এই অবজেক্টের একটা স্মুথনেস ক্রিয়েট হবে। তো অ্যাডোবি ফটোশপ 2022-এ ঠিক এইভাবে বিভিন্ন ধরনের অবজেক্টকে সিলেক্ট করে, এটা একটা অবজেক্ট ছিল, আমরা এখানে দেখেছি আরেকটা অবজেক্ট, এভাবে আমরা বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এবং এখানে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করে একটা অন্যরকম লুক ক্রিয়েট করতে পারি। দ্বিতীয় যে অপশনটা আছে আমাদের, দ্বিতীয় অপশনটা হচ্ছে নিউরো ফিল্টার। খুব ফ্যান্টাস্টিক একটা ফেসার অ্যাড করেছে অ্যাডোবি ফটোশপ 2022-এ, যা আসলে মনোমুগ্ধকর এবং চোখ ধাঁধানোর মতো। আচ্ছা, আমরা যেটা করবো, নিউরো ফিল্টারের ব্যবহারটা দেখবো এখন। নিউরো ফিল্টারের জন্য আমরা এখান থেকে এই লেয়ারটাকে চুজ করে জাস্ট এখান থেকে ফিল্টারের অপশনে এখানে নিউরো ফিল্টারটা আমাদের দেখা যাচ্ছে অ্যাক্টিভ অবস্থায়। এই নিউরো ফিল্টারে ক্লিক করব। তো নর্মালি যেটা দেখা যায়, আপনি যখন ফটোশপ 2022 ইনস্টল করবেন বা ব্যবহার করতে যাবেন, তখন নিউরো ফিল্টারটা এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে। তো নিউরো ফিল্টারটা তাহলে আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন, সেটার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি দেখে আসতে পারেন। এখানে এই যে হাউ টু এনেবল নিউরো ফিল্টার্স ইন ফটোশপ 2022, এই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। এই ভিডিওতে দেখানো হয়েছে দুটো প্রসেসে কিভাবে নিউরো ফিল্টারটা ওপেন করা যায়। এখানে দুটো প্রসেসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে নিউরো ফিল্টারটা অ্যাক্টিভ করা যায়। ফার্স্ট প্রসেস যেটা অ্যাডোবি গাইডলাইন অনুযায়ী হয়েছে, দ্বিতীয় প্রসেসটাও কিন্তু অ্যাডোবি গাইডলাইন অনুযায়ী দেখানো হয়েছে। তো আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আমরা নিউরো ফিল্টারে যাব। নিউরো ফিল্টারে ক্লিক করলে সামনে দেখুন এখানে এই যে অপশনটা চলে আসছে, যেটা আমি একটু আগে বলছিলাম, আমাদের প্রাথমিক পর্যায়ে আমাদের নিউরো ফিল্টারটা কিন্তু এমন ছিল না। এখানে এই যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো কিন্তু লক অবস্থাতে ছিল। আমি ডাউনলোড করে এগুলো সব অ্যাক্টিভ করে রেখে দিয়েছি। তো প্রাথমিকভাবে আমি যেটা করব, এখান থেকে যে ইম্পর্টেন্ট যে ফিচারগুলো আছে, সেই ফিচারগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা স্কিন স্মুথের যে ফাংশনটা, যেটা আমাকে বিস্ময় করেছে যে অত্যন্ত চমৎকারভাবে স্কিনটাকে স্মুথ করা যায়, এর ব্যবহারটা আমরা দেখে আসি। স্কিন স্মুথ এটাকে ক্লিক করলে সামনে যে অপশনটা চলে আসবে, এখানে ব্লার এবং স্মুথনেস দুটো অপশন আসবে। দেখুন অটোমেটিকলি সে কিন্তু একটা স্মুথনেস ক্রিয়েট করে ফেলেছে অটোমেটিকলি। দেখুন পূর্বে কেমন ছিল, একটু জুম করি। দেখুন বিফোরটা কিন্তু এমন ছিল। যখন আমি এই স্কিন স্মুথনেসটা যখন আমি অ্যাক্টিভ করেছি, তখন কিন্তু আমার স্কিনটাকে কিন্তু স্মুথনেস করে দিয়েছে। আপনি চাইলে এই স্কিনটাকে আরেকটু বেশি স্মুথনেসটা বাড়িয়ে দিতে পারেন, ব্লাডটাকেও বাড়িয়ে দিতে পারেন। এখানে প্রসেসিং হইতে একটু টাইম নেবে, ব্লাডটাকেও বাড়িয়ে নেন। দেখুন গ্রেট, চমৎকার একটা ভিউ কিন্তু সামনে চলে আসছে। এটা দেখুন পূর্বে কেমন ছিল, পূর্বে কিন্তু এমন ছিল, আর প্রেজেন্ট একটা আকাশ পাতাল পার্থক্য কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে, যা স্কিনের ভিতরে একটা অন্যরকম তারুণ্য বা অন্যরকম একটা গ্ল্যামার তৈরি হয়েছে। তো আমরা স্কিন স্মুথনেস ব্যবহার করে এভাবে কিন্তু বিভিন্ন ধরনের ফটো রিটাচিং এর যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখব যে মেকআপ ট্রান্সফার নিউরাল ফিল্টারের ভিতরে এই যে বেটা অপশনের ভিতরে যে ফেসারটা অ্যাড করেছে 2022-এ, যা আসলে অবাক করার মতো। আপনি যদি এই অপশনটা অ্যাক্টিভ করেন এবং এখান থেকে যে সিলেক্ট ইমেজ যে অপশনটা আছে, যে কোনো একটা ইমেজকে যদি আপনি এখান থেকে চুজ করেন, আমি এখানে যতগুলো ইমেজ এখানে ইনসার্ট করেছি, প্রত্যেকটা ইমেজের কিন্তু এখানে একটা একটা করে যে নাম আছে, সেই নাম অনুযায়ী এখানে কিন্তু চলে আসছে, টাইটেলগুলো চলে আসছে। আমি যে ইমেজ চুজ করব সেই ইমেজটা সামনে নিয়ে নেবে এখান থেকে। তো এখান থেকে আমি আচ্ছা যেটা দেখাতে চাচ্ছিলাম, আপনি দেখুন এটাকে যদি আমি ইনঅ্যাক্টিভ করি, তাহলে নর্মাল আমার যে ফুটেজটা ছিল, নর্মাল আমার যে ইমেজটা ছিল, এই ইমেজের লুকটা কিন্তু এমন না। আমি যখন এটা অ্যাক্টিভ করলাম,
তারপর এখান থেকে যখন আমি এই ইমেজটাকে যখন চুজ করলাম, এই ইমেজে দেখুন এখানে যে ইমেজটা আমার চুজ করলাম, এই ইমেজের ফেসে কিন্তু এখানে লিপস্টিকের ব্যবহারটা হয়েছে। সো আমার এই ইমেজে কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে দেখুন। এবং এই ইমেজে যে এডিটগুলো করা হয়েছিল স্মুথনেস ক্রিয়েট করার জন্য, এখানে কিন্তু সেই ইফেক্টগুলো কিন্তু অটোমেটিকলি সে কিন্তু অ্যাপ্লাই করেছে। এখানে তার কাজলটা বেশি করে ইফেক্টটা ফলো করেছে। এরকমভাবে আপনি যে কোনো একটা ইমেজের যে গ্ল্যামারটা আছে, সেই গ্ল্যামারটা আপনি এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। যেমন ধরুন এই ইমেজটা যদি আমি চুজ করি, তাহলে এই ইমেজের ভিতরে যে গ্ল্যামারটা আছে, সেই গ্ল্যামারটা কিন্তু আমার এই ইমেজটা অ্যাক্টিভেট করে নিয়েছে এবং এটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে। দেখুন কেমন হয়েছে, বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। সো এখানে মেকআপ ট্রান্সফারের যেটা আছে, যে অপশনটা আছে, জাস্ট অবাক করার মতো। এবার নিউরো ফিল্টারের ভিতরে এখানে আরেকটি ইমেজ ব্যবহার করে নিউরো ফিল্টারের ভিতরে যে ল্যান্ডস্কেপ মিক্সার যে অপশনটা আছে, এটাকে যদি আমরা অন করি, তাহলে আমার নর্মাল যে ফুটেজটা আছে, এখানে নর্মাল যে ইমেজটা রয়েছে, আর এখান থেকে যে কোনো একটা ইফেক্ট যদি আমি এখানে ফলো করি, যে কোনো একটা প্রিসেট, যে প্রিসেটগুলো এখানে দেওয়া আছে, সে আমি যদি মনে করি যে এটা উইন্টার একটা ভাব আনবো, তাহলে এই প্রিসেটটা যদি আমি এখানে ব্যবহার করি, দেখুন এখানে প্রসেসিং হচ্ছে। ও দেখুন একেবারে শীতের মানে বরফের একটা ওয়েদার কিন্তু এটা অটোমেটিকলি ক্রিয়েট করে ফেলেছে। অর্থাৎ আমার আগের লুকটা কেমন ছিল, আগের লুকটা জাস্ট এমন ছিল, প্রেজেন্ট লুকটা জাস্ট এমন। অর্থাৎ ফার একটা পার্থক্য কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আপনি যদি মনে করেন যে না আমি একটু ব্রাইটনেস একটা ইফেক্ট ব্যবহার করব, তো এই ইফেক্টটা যদি আমি চুজ করি, তাহলে দেখুন এই ইফেক্টে যখন ব্যবহার করা হয়েছে, তখন এখানকার দেখুন এটা হচ্ছে আমার বিফোর ছিল, নর্মাল যে ফুটেজটা ছিল, এটা কিন্তু আমার এই ইফেক্টে ব্যবহারের কারণে আমার এখানে যে ইফেক্টে অ্যাপ্লাই হয়েছে তার দৃশ্য। অর্থাৎ আপনি যখন ল্যান্ডস্কেপ মিক্সার ব্যবহার করবেন, তখন এভাবে আপনি যে কোনো একটা এনভায়রনমেন্টের দৃশ্যটা আছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আবার এখান থেকে যদি সানসেটের মাত্রাটা একটু বাড়িয়ে দেন, তাহলে কিন্তু এখানে একটা চেঞ্জ আপনি লক্ষ্য করবেন। দেখুন সানসেটের মাত্রাটা কিন্তু বেড়ে গেছে এখানে। এখানে এভাবে বেশ কিছু অপশনের ব্যবহার এখানে দেখানো হয়েছে। এভাবে আমরা ল্যান্ডস্কেপ মিক্সার ব্যবহার করে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং তার অধীনে যে মেনুগুলো আছে, সেটা ব্যবহার করে আমরা বিভিন্ন লুক পরিবর্তন করতে পারি। এবার আমরা গ্রেডিয়েন্ট টুলের নতুন ফিচারটা অ্যাড হয়েছে, সেটা সম্পর্কে দেখব। তো সেটার জন্য আপনি ফাইল থেকে জাস্ট এখান থেকে নিউ থেকে যে কোনো একটা পেজ আপনি এখান থেকে ক্রিয়েট করুন। এখান থেকে এটা আমি একটা পেজ ক্রিয়েট করলাম এখান থেকে। এবার এখান থেকে আপনি ধরুন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আপনি ব্যবহার করলেন। এখন অ্যাডোবি ফটোশপ 2022 এর নতুন যে ফিচারটা এখানে অ্যাড করেছে, সেটা হচ্ছে জন্য আপনি যে কোনো একটা পেজ ক্রিয়েট করার পর এখান থেকে জাস্ট এইখান থেকে জাস্ট এই যে আপনি দেখুন এখান থেকে এই অপশনে ক্লিক করলে ক্রিয়েট নিউ, এখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট একটা অপশন পেয়ে যাবেন। গ্রেডিয়েন্ট অপশনে এখানে ক্লিক করলে সামনে যে পপ আপ গ্রেডিয়েন্টের যে উইন্ডোটা ওপেন হবে, এখানে আপনি নিচের দিকে মেথড একটা অপশন আপনি দেখতে পাবেন, যেটা আমরা 2021 বা 2020 কিংবা তার পূর্বের যে ভার্সনগুলো ছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি। তো এখানে আমরা দেখতে পাবো তিনটা অপশন, একটা হচ্ছে পারপেচুয়াল, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে ক্লাসিক। আপনি জাস্ট ট্রাই করে দেখতে পারেন কোনটা কেমন। এটা হচ্ছে নর্মালি আমার পারপেচুয়াল অবস্থাতে আছে। আমি যদি এখান থেকে লিনিয়ারটা ব্যবহার করি, তাহলে দেখুন একটা লুকের একটা চেঞ্জ কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনি এখান থেকে। আবার আমি যদি এখান থেকে মনে করি যে ক্লাসিকটা ব্যবহার করব, তাহলে ক্লাসিকের যে মোডটা আছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। আবার আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে এটা ম্যানুয়ালিভাবে কালারে যে গ্রেডেশন যেটা আছে, গ্রেডিয়েন্টটা আছে, এটাকে আমি ব্যবহার করব, সেটা চাইলেও আপনি করতে পারবেন। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট এখান থেকে এই যে কালার অপশনে আছে চুজ করে জাস্ট এখান থেকে এই যে কালার অপশন আছে, এইখান থেকে ধরেন আপনি যদি মনে করেন যে না আমি এখানে 100% রাখবো, এই কালারটা এখানে কত আছে, এটা হাইয়েস্টে কত আছে, হাইয়েস্টে আছে আমার এখানে 348। তাহলে আমি যদি মনে করি যে না আমি হাইয়েস্টে রাখবো, এখানে 300 রাখবো, দেখুন চেঞ্জ হয়েছে। এটা কিন্তু আপনি এই যে গ্রেডেশনটা, এটা খুব সহজে আপনি ফটোশপ 2022 এটা করতে পারবেন। এবার আমরা কন্টেন্ট ক্রিডেনশিয়ালের ব্যবহারটা আলোচনা করব। তো সেটার জন্য আমাদের এখানে উইন্ডোজের নিচে এখানে কালার এবং কমেন্টের নিচে এখানে কন্টেন্ট ক্রিডেনশিয়াল যে অপশনটা, এটা থাকার কথা, বাট আনফরচুনেটলি এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এটা হিডেন অবস্থাতে আছে, আপনাকে এটা অ্যাক্টিভেট করে নিতে হবে। তো সেটার জন্য কি করতে হবে, জাস্ট আপনি এখান থেকে এডিটে যাবেন, এডিট থেকে
প্রেফারেন্সে যাওয়ার পর আপনি এখান থেকে টেকনোলজি প্রিভিউ, এখানে টেকনোলজি প্রিভিউতে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে এনাবেল কন্টেন্ট ক্রিডেনশিয়াল বেটা এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিলে এখানে কন্টেন্ট ক্রিডেনশিয়ালটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। বাট তারপরেও কিন্তু এখানে উইন্ডোজে গেলে আপনি দেখতে পাবেন না। এখানে যাওয়ার পর আপনি দেখুন এখানে এই যে কন্টেন্ট ক্রিডেনশিয়াল অপশনটা চলে আসার কথা ছিল, কিন্তু এটা আসে নাই। তো এটার জন্য কি করতে হবে, আপনাকে এই যে ফটোশপটা ওপেন করা আছে এটা জাস্ট এখান থেকে কেটে দিন, এখান থেকে। আচ্ছা, এখান থেকে কেটে দেওয়ার পর আপনি জাস্ট নতুন করে আবার ফটোশপটা ওপেন করুন। আচ্ছা, নতুন করে ফটোশপ ওপেন করার পর আপনি জাস্ট এখান থেকে সেম আগের মতো করে এগুলো সব আপনি ওপেন করে নেন। এখন নতুন করে যখন আপনি ফটোশপ ওপেন করবেন, ওপেন করার পর এখন যদি উইন্ডোজে যাই তাহলে কিন্তু দেখা যাবে, উইন্ডোজে যাওয়ার পর আপনি দেখেন এই যে কমেন্ট নিচে এখানে কিন্তু কন্টেন্ট ক্রিডেনশিয়াল বেটা অপশনটা চলে আসছে। আপনি যদি এটাতে ক্লিক করেন এখানে দেখুন একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এখান থেকে আপনি প্রিভিউতে গেলে আপনি দেখুন এখানে কিন্তু যে ইমেজটা আপনি চুজ করেছেন সেই ইমেজটা আবার এটার জন্য কন্টেন্ট ক্রিডেনশিয়াল বেটা অপশনটা আপনাকে অবশ্যই এখান থেকে হেল্প অপশন থেকে এখানে সাইন ইন করে নিতে হবে। সাইন ইন করার পর আপনি এই কন্টেন্ট ক্রিডেনশিয়ালের যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, কন্টেন্ট ক্রিডেনশিয়ালটা কি? বেসিক্যালি কন্টেন্ট ক্রিডেনশিয়ালটা হচ্ছে আপনার সোর্স ফাইলটাকে আপনার আইডেন্টিফাই করা। অর্থাৎ আপনি দেখুন আমার এখানে এই যে ইমেজটা, এই ইমেজের বেসিক ইমেজটা ছিল, মূল ইমেজটা ছিল কিন্তু এটা। এখন আমি এটাকে এডিট করে কিন্তু এর একটা লুক ক্রিয়েট করেছি। দেখুন আপনি সহজেই বুঝতে পারবেন, মাত্র যেটা করলাম সিম্পল একটা ইফেক্ট ব্যবহার করে আমি একটা লুক চেঞ্জ করেছি, যেটা আমার বিফোর এমন ছিল বাট আফটার আমার এমন একটা লুক ক্রিয়েট হয়েছে। এখন এটা তো আমার ক্রিয়েটিভিটি। তো কন্টেন্ট ক্রিডেনশিয়ালটা কি করবে? কন্টেন্ট ক্রিডেনশিয়ালটা আমি যে কন্টেন্ট ক্রিয়েট করেছি এটাকে সার্টিফাইড করবে। তো আমি এখান থেকে যখন ফাইলে যাওয়ার পর এখান থেকে যখন আমি এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর আপনি দেখুন এখানে নিচে একটা অপশন আসছে। এই অপশনটা কি এখানে রয়েছে যে কন্টেন্ট ক্রিডেনশিয়াল বেটা। এই অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে অন করে এখান থেকে জাস্ট এক্সপোর্ট করুন। আমি জাস্ট ডাউনলোড অপশনে রেখে দিই। ওকে, আমার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল। এখন এটা আমার কি কাজে দিবে? এটার জন্য ধরুন আমি এখান থেকে জাস্ট এখানে দেখুন verify.contentauthority.org এই অপশনটাতে আপনি এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট চুজ ইমেজে যখন চুজ করবেন এখান থেকে বলছে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ফাইল। এখান থেকে জাস্ট আমি ইনসার্ট করব। এখান থেকে মাত্র যেটা আমি জাস্ট এইমাত্র যেটা সেভ করলাম, এক্সপোর্ট করলাম, এটাই আমি এখান থেকে ইনসার্ট করব। ওকে ফাইন, দেখুন আমার এখান থেকে কিন্তু এটা ওপেন হয়েছে এবং এখানে দেখাচ্ছে যে প্রডিউসড বাই নাজমুল হাসান। অর্থাৎ এর যে কন্টেন্ট ক্রিডেনশিয়াল বা এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমার এখানে সার্টিফাইড হয়েছে। আপনি এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি যে কোনো একটা ইমেজের মূল কন্টেন্ট ক্রিয়েটর কে আছে তাকে আপনি সার্টিফাইড করতে পারবেন। আচ্ছা, যদি আমি এই একই ইমেজটাকে আবারও যদি এক্সপোর্ট করি এখান থেকে, আমি এখানে এক্সপোর্ট অ্যাজ, এখানে যদি আমি এখানে কন্টেন্ট ক্রিডেনশিয়াল বেটা অপশনটাকে উঠাই দিই এটাকে যদি এক্সপোর্ট করি এবং এখানে ফাইলের নামটা চেঞ্জ করে দেই, আবারও আমি ব্যাকে যাই। এখান থেকে আমি যদি চুজ ইমেজ অপশনে এগেইন ব্যাক করি, এখান থেকে সিলেক্ট, এবার আমি এই ইমেজটাকে যদি চুজ করি ওপেন, দেখুন এখানে কিন্তু নো কন্টেন্ট ক্রিডেনশিয়াল ফর দিস অ্যাসেট, এখানে কিন্তু কোনো ডকুমেন্টটা নাই। বেসিক্যালি কন্টেন্ট ক্রিডেনশিয়ালের ব্যবহারটা কিন্তু এইটাই, অর্থাৎ আপনার যে ইমেজটা আছে এই ইমেজে যে কন্টেন্টটা আপনি ব্যবহার করেছেন তাকে সার্টিফাইড করছে অ্যাডোবি, যে কোন নামে বা কে এটাকে এডিট করেছে। এটাই হচ্ছে মূলত কন্টেন্ট ক্রিডেনশিয়ালের কাজ। এবার আমরা কমেন্টিং এর ব্যবহারটা দেখব। তো সেটার জন্য আবারও আমরা যাব এখান থেকে উইন্ডোতে যাওয়ার পর আপনি নিচে এখানে এই যে দেখুন কমেন্ট অপশনটা চলে আসছে। কমেন্ট অপশনটা আসার পর এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এটা হচ্ছে নো ক্লাউড ডকুমেন্ট শো, অর্থাৎ আপনি চাইলে এখানে ক্লাউড ডকুমেন্টেও কিন্তু এই ডাটাটা আপনি রেখে দিতে পারেন। তো সেটার জন্য করতে হবে আপনাকে এখানে এই যে প্লাস আইকন যেটা আছে এখানে এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, এখানে সেভ। হ্যাঁ, এখন আমার এটা কি হলো, আমার এটা এখানে এই যে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, এখানে
ক্লাউডের ভিতরে কিন্তু এটা জমা হয়ে গেল। এটা আমি এটা সেভ করে রেখে দিলাম। এটাই হচ্ছে আমার কমেন্টিংয়ের মধ্যেও দেখুন আমার এটা সেভ হচ্ছে। তো কমেন্টিংটা ব্যবহার করে আপনার ব্যবহৃত যে ডাটা সেটা কিন্তু আপনার ক্লাউড যে অপশনটা আছে সেখানে ব্যবহার করা বা সেখানে সেভ করে রেখে দেওয়ার একটা সুযোগ অ্যাডোবি 2022-এ এটা রেখেছে, যেটা আসলে অ্যামেজিং। আমরা যখন ইলাস্ট্রেটরে বিভিন্ন ডিজাইন যখন ক্রিয়েট করি বা বিভিন্ন ভেক্টর ক্রিয়েট করি, তখন এই ভেক্টরগুলো বা বিভিন্ন ডিজাইনগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয় ফটোশপের মাধ্যমে এডিট করা। তো পূর্বের নয়, আমরা যদি কোনো ইলাস্ট্রেটরের কোনো ডিজাইন ফটোশপে নিতে চাই তাহলে আমাদের কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সেটা ফটোশপে নিতে হতো। কিন্তু ফটোশপ 2022-এ আপনি সরাসরি এখান থেকে কপি করে ফটোশপ 22-এ আপনি এটা ব্যবহার করতে পারবেন। কিন্তু ধরুন আমার এখানে একটা ইমেজ, একটা ডিজাইন, এটাকে যদি আমি এখান থেকে Ctrl+C প্রেস করি, Ctrl+C প্রেস করার সঙ্গে সঙ্গে এটা কপি হয়ে গেল। এবং এখান থেকে আমি যদি আবার ফটোশপে যাই, এখান থেকে আমি জাস্ট একটা লেয়ার ক্রিয়েট করেছি এখানে যদি আমি Ctrl+V দিই তাহলে দেখুন এখানে কিন্তু একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এখানে বলছে যে লেয়ারের মাধ্যমে সেভ করবেন নাকি স্মার্ট অবজেক্টে সেভ করবেন নাকি পিক্সেল পাথ শেপ লেয়ার। এখানে কয়েকটা অপশন আছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে এটা সেভ করতে পারবেন। আমি লেয়ার রেখে এটা সেভ করি, এখানে কন্টিনিউ। ওকে, দেখুন আমার এটা কিন্তু এখানে চলে আসছে, এখন আপনি চাইলে এটা ট্রান্সপারেন্ট মোডেও এটা ব্যবহার করতে পারবেন, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত ইলাস্ট্রেটরে ব্যবহৃত বিভিন্ন ভেক্টর বা ডিজাইনকে আপনি সরাসরি ফটোশপে এনে আবার কাস্টমাইজ করতে পারবেন। তো ফ্রেন্ড, আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা অ্যাডোবি ফটোশপ 2022-এর ইম্পর্টেন্ট কয়েকটা ফিচার আমরা আলোচনা করার চেষ্টা করেছি। প্রাথমিকভাবে আমরা আলোচনা করেছি অবজেক্ট সিলেকশন, সেখান থেকে আমরা নিউরাল ফিল্টার, গ্রেডিয়েন্ট, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে এডিটিং যে অপশনটা আছে সেটা কিভাবে আমরা ফটোশপে ব্যবহার করব সেটা দেখলাম। তো সেটার জন্য 2022-এর ইম্পর্টেন্ট বিভিন্ন ফিচার, বিভিন্ন টিউটোরিয়াল এই চ্যানেলে আপলোড করা হবে। তো সেটা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের পাশেই থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।